শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সুইডেন প্রবাসী লেখক মোয়াজ্জেম হোসেন আলমগীরের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে নানা ভাষার ছবি শিরোনামে চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে জিহান করিম ও শিমুল সাহার যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ফ্র্যাগমেন্টস অব দ্য আন্থ্রোপোসিন। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময়ে চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। কি ব্যাপার? কি ব্যাপার মানে? মনে নাই আমাদের কি কোথাও যাওয়ার কথা ছিল? ময়মনসিং যাও, কথা বুঝে নিছো? রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। ওফো মা, ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না চাচু? ও আচ্ছা ঠিক আছে, না হয় আমাদেরকে ভুলেই গেল। কিন্তু আমি যে একটা ফোন করেছিলাম সেই ফোনটা তো পিক করা যেত, কোনো সমস্যা তো হতো না। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সুইডেন প্রবাসী লেখক মোয়াজ্জেম হোসেন আলমগীর। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আছি, ভালো আছি। প্রবাসী থেকেও এবছরও বইমেলায় আপনি অংশ নিচ্ছেন, দেশে এসছেন এবং অনেকগুলো বই আপনার এবছরও প্রকাশিত হয়েছে, ছোটদের বই এবং উপন্যাস। বইগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমি মূলত শিশু সাহিত্যিক হিসেবে নিজেকে পরিচিত গর্ব অনুভব করি, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের শিশু সাহিত্য খুব দরিদ্র বা কিছুটা শর্টেজ আছে, তো সেই জন্য শিশু সাহিত্য নিয়ে লেখালেখি বেশি করি, আর সাথে সাথে উপন্যাসও লিখি। আর আমার শিশু সাহিত্যগুলি কিছুটা রূপকথাধর্মী। আমরা জানি যে শিশুরা অদৃশ্য বস্তু, যেটা সচরাচর তারা চোখের সামনে তারা দেখে না, তাকে নিয়ে কল্পনা করতে খুব ভালোবাসে। বিশেষ করে পশু পাখির প্রতি ওদের একটা ভালোবাসা আছে। হ্যাঁ, পশু পাখিকে নিয়ে ওরা ভাবতে পছন্দ করে, মনের জগতে বিচরণ করতে, খেলা করতে পছন্দ করে। তো আমার অধিকাংশ গল্পগুলি পশুভিত্তিক নিয়ে, পশু পাখি নিয়ে রূপকধর্মী, কিন্তু
লেখার উদ্দেশ্য হলো যে শিশুকে তার মনের জগতে যে একটা জিজ্ঞাসু ভাব আছে সেই জিজ্ঞাসু ভাবকে জাগ্রত করে ওদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করা, সৃষ্টিশীল করে তোলা, আরো সৃষ্টিশীল করে জিজ্ঞেস করতে তোলা। শেখা। হ্যাঁ, তো সেই বইগুলির মাধ্যমে, গল্পের মাধ্যমে আমি ওদেরকে বিজ্ঞানের সাথে পরিচয় করার চেষ্টা করি, তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করার চেষ্টা করি, বিশ্ব ভ্রমণ করার চেষ্টা করি, আমাদের ইতিহাসকে জানার চেষ্টা করি, পৃথিবীর ভূগোল সম্বন্ধে ওদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ শুধু মজার মজার গল্প বললেই হবে না, গল্পের সাথে সাথে জ্ঞানভাণ্ডার একটু সমৃদ্ধ সেই চেষ্টা করে থাকি। তথ্যগুলো দেন কিন্তু খুব মজার ভাবে আপনি দেন, যাতে দেন। বাচ্চারা সেটাকে অনেক বেশি আনন্দের সাথে গ্রহণ করে। কি কি বই এবার এসছে? এবার আমার বই এসেছে যেটা মজার মজার গল্প পড়ি জীবন গড়ি, এই বইটি। হ্যাঁ, এটা বেশ শিশুপ্রিয় হয়ে গেছে বলা যায়, কারণ আমি মেলাতে যখন যাচ্ছি দেখছি যে শিশুদের হাতে বইটি প্রচুর হাতে হচ্ছে এবং প্রচুর অটোগ্রাফ দিচ্ছি, তাতে মনে হয় যে শিশুরা বইটিকে খুব আনন্দের সহিত গ্রহণ করেছে। আরেকটি রম্য রচনা আছে। আমাদের শিশুরা জানেন যে কিছুটা গল্পগুজব শুনতে ভালোবাসে। আগে তারা দাদা দাদির কাছে গল্প শুনতো, ঠাকুরমার গল্প বা গোপাল ভাঁড়ের গল্প। এখন আমাদের সেই শিশু পরিবেশ নাই। এখন শিশুদের সাথে দাদা দাদি বা নানা নানুর দেখাটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হ্যাঁ, যেহেতু সবাই এখন যান্ত্রিক জীবনের ব্যস্ততার ভিতরে থাকে, তবে সেই জন্য কিছু রম্য গল্প এটাতে আছে। হ্যাঁ, এটার নাম হলো ছাগল পাগল গাথা সংগ্রহ। এই বইটিও বেশ শিশুপ্রিয় হয়েছে। আরও আছে, আমরা জানি যে অদৃশ্য বস্তুর প্রতি, যে বস্তুটিকে আমরা কল্পনা জগতে দেখি তার প্রতি আকর্ষণ দেখতে আছে। পাচ্ছি ভূতের রাজ্যে 7 দিন, কিন্তু ভূত আছে কি নাই সেই তর্কে এখানে যাব না। বাট ভূতের প্রতি যে শিশুদের জানার যে একটা আগ্রহ আছে বা ভূত নিয়ে যে কল্পনা একটা জগৎ আছে, সেই জগৎকে কাজে লেগে শিশুদের কিছু তথ্য এবং কিছু ইতিহাসের সাথে এবং বিশ্বভ্রমণ করার চেষ্টা করেছি এই বইটিতে। তারপরে আছে ভূতের গল্প আরো একটি। হ্যাঁ, ভূতের সাথে এক রাত, সেখানে একই প্রচেষ্টা এবং কিছু মুখরোচক গল্প দিয়ে শিশুদেরকে কিছুটা বিশ্বভ্রমণ, কিছুটা আমাদের বাংলাদেশের ভ্রমণ, কিছুটা তথ্য প্রযুক্তি, কিছুটা বিজ্ঞানের সাথে পরিচয় করানোর চেষ্টা করা হয়েছে। তো লাস্ট যে বইটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের এখানে প্রচুর ইংলিশ মিডিয়ামের ছাত্র আছে এবং আমরা গত কয়েক মেলা আমি খেয়াল করলাম যে ওরা আসে বাংলা বইগুলি ধরে কিন্তু কিনে না, এবং বাপমারা বলেন যে ওরা ইংলিশে স্কুলে পড়ালেখা করছে, বাংলাকে এখনও ওদের আয়ত্তে নাই। তো জিনিসটা যদিও আমাকে একটু পীড়া দিয়েছে, তবুও মনে হচ্ছে যে এই শিশুদেরও কিছু গল্প পড়া উচিত, এই শিশুদেরও কিছু গল্প জানা উচিত। তো সেই জন্য আমার বইগুলিকে আমি ইংলিশ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই একটি বইকে আমি ট্রান্সলেট করেছি, যে বইটির নাম হইল এ ট্রেজার অফ অ্যানিম্যাল টেলার্স অ্যান্ড লিডিং টু গ্লোরিয়াস ক্যারিয়ার। এখানে কয়েকটি গল্প আছে, এখানে 42টি গল্প আছে। তো এবার দেখলাম যে এই যারা কিন্ডারগার্টেন পাচ্ছে ওইসব শিশুদের প্রচুর সমাগম হয়েছে আমাদের স্টলে, আমার যেখানে আমার বই পাওয়া যায়, এবং তারা এই বইটিকে লুফে নিচ্ছে। তো আমার বিশ্বাস যে এই বইটি পড়ার পর তারা বাংলা বইয়ের প্রতি আবার আগ্রহী হয়ে পড়বে, এই বইটির বাংলা ভাষণও তারা পড়তে চাবে। আমরাও আশা করছি। বইগুলো কোন প্রকাশনা সংস্থা থেকে বের? এগুলি জিঙ্গিপুর প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে। এবং সবগুলো বই আমরা দেখতে পেলাম যে শিশুদের জন্য লেখা। শিশুদের একটি জন্য। উপন্যাস আপনার বের হ্যাঁ, আমার হয়েছে। বেশ কয়েকটি উপন্যাস, এবার 2টি উপন্যাস বের হয়েছে, আর ব্যক্তিগত জীবনে আমি বেশ কিছু উপন্যাসও লিখেছি। এবার যে দুটো বের হয়েছে সে দুটোর নাম কি? হ্যাঁ, এবার যেটা বের হয়েছে সেটা হলো এখন রাত 12টা। সেটা একটু ভৌতিক এবং রহস্যজনক উপন্যাস। এটা কিশোর উপন্যাস বলা যায়, বা সব বয়সেই পড়তে পারবে, তো কিশোরদের জন্য বিশেষ আকর্ষণীয়। আমরা জানি যে আমাদের কিশোর কিশোরীরা একটু রহস্যময় গল্প পড়তে বা একটু লাইক করে পছন্দ করে। আমিও যখন নিজে ওই বয়সটা ছিলাম তখন আমি দেখতাম যে আমি রহস্যময় বইয়ের প্রতি আকর্ষণ আমার বেশ ছিল। তো সেটা সেই রহস্যময় উপন্যাস বলা যায়, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে এখন রাত 12টা, কিন্তু এটা আসলে প্রেমের একটা উপন্যাস। আর একটি বই বের হয়েছে যেটা ভালোবাসা ভিত্তিক প্রেমের উপন্যাস, যেটা হলো আজও ভালোবাসি তোমায়। দুটো বই কোন প্রকাশনা সংস্থা? এই দুটো বই বের হয়েছে রিদম প্রকাশনী থেকে। দেখা যাচ্ছে যে শিশুদের জন্য বেশি লিখেছেন এবং উপন্যাস দুটো, তো শিশুদের জন্য লেখার প্রতি কি আগ্রহটা বেশি? হ্যাঁ, কারণ শিশুবেলায় আমি বইয়ের প্রতি খুব আগ্রহী ছিলাম, কিন্তু আমাকে বলতে হয় যে আমাকে বই পড়তে হয়েছে সেই রাশিয়ান শিশু সাহিত্য পুশকিনের বই আমরা রাশিয়ান কালচারাল সেন্টার থেকে নিয়ে আসছিলাম। তারপরে আমাদের শিশু সাহিত্যের বেশ অভাব অনুভব করছি। আমাদের মনে হয় যে এই দেশের শিশু সাহিত্য হিসেবে আমরা পড়েছি গোপাল ভাঁড় অথবা ঠাকুরমার ঝুলি, কিন্তু আসলে অন্যান্য দেশের যে শিশু সাহিত্য আছে সেগুলি কিন্তু বেশ, আমরা ক্রিস্টিয়ান আন্ডারসনের বই পড়েছি, ডেনমার্কের লেখক, কিন্তু আমাদের নিজস্ব লেখকের পরিমাণ খুব কম দেখেছি এবং আমাদের সংগ্রহশালা খুব কম শিশু সাহিত্য ছিল। সেটা সেরকম ভাবে হয়তোবা শিশুদের মাঝে ছড়ায়নি, কিংবা হ্যাঁ, সেরকম ভাবে প্রভাব ফেলতে পারেনি। হ্যাঁ, তো কিন্তু বই পড়ার আগ্রহটা কিন্তু শিশুদের প্রচুর। ওইটাই জীবনের ওই সময়টা মানুষের জানার এবং পড়ার একটা বিশাল আগ্রহ থাকে, জগৎ থাকে।
তো সেইটাকে কাজে লাগানোর জন্য এবং আমার নিজের যে অভাবটা ছিল সেই বয়সের অভাবটাকে আমি মর্মে অনুভব করেছি। সেই জন্য আমি ভাবছি যে এই দেশের শিশু সাহিত্যের প্রতি আমাদের একটু নজর দেওয়া উচিত। আমরা যারা লেখালেখি করি, এখন অবশ্য আমরা দেখছি যে অনেক লেখক এগিয়ে আসছেন শিশু সাহিত্যে, সেই দুর্বলতাকে কাটিয়ে উঠছেন, আমাদের শিশু সাহিত্যকে সমৃদ্ধ করছেন। তো সেই কারণেই শিশু সাহিত্যকে আমি মূলত আমার লেখার বিষয় হিসেবে ধরে নিয়েছি। উপন্যাস লিখছেন এবং আপনি তো গল্পও লিখছেন। হ্যাঁ, গল্প লিখছি, ছোট গল্প শিশুদের জন্য লিখছি। তো একটা কিছুটা পার্সিয়ালিটি আছে যেটা আপনি বললেনই, কিন্তু তারপরও কোনটা লিখতে ভালো লাগে লেখার সময়? শিশুদের জন্যই কি? শিশুদের জন্যই লেখার সময় ভালো লাগে, কারণ শিশুরা যখন বইটি হাতে নেয় তখন ওরা একটা ওদের মুখে যেটা হাসি ফুটে, সেই হাসিটা আসলে মানে স্বর্গীয় হাসি বলা যায়, বা অথবা একটা সুখের হাসি, যে হাসিটা সাধারণত আমরা যারা বয়স্ক আমাদের কাছে সেই হাসিটা আসে না এখন, কিন্তু শিশুর সেই সরল সহজ হাসি সত্যি লেখকের জন্য খুবই সেটা লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। গল্প উপন্যাসের ক্ষেত্রে লিখতে বসলে এটা আমার আসলে জানতে ইচ্ছে করছে যে আমার কাছে মনে হয় যে উপন্যাস লেখাটা অনেক বেশি কঠিন একটি কাজ, কারণ অনেক বড় একটি বিষয়, এটাকে অনেক বেশি স্টোরি বানাতে হয়। আপনার কাছে কি মনে হয়? উপন্যাসটা আসলে সকল সাহিত্যের সকল শাখার সেরা শাখা বলা যায়, বা টোটাল সাহিত্য বলা যায়, সম্পূর্ণ একটা সাহিত্যের একটা সম্পূর্ণ শাখা বলা যায়, বা সাহিত্যের চূড়ান্ত রূপ বলা যায় সেটাকে। উপন্যাস একটা সৃষ্টিমুখী, উপন্যাস একটা প্রথম থেকে শেষ পর্যন্ত উপন্যাসের একটা গতিধারা থাকতে হবে, উপন্যাসে একটা অন্তমিল থাকতে হবে, উপন্যাসের কাহিনী একটা ওঠানামা থাকতে হবে, কঠিন কাজ, এবং পাঠককে সেই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ধরে রাখতে হবে, তাহলে উপন্যাসিক একজনকে সার্থক উপন্যাসিক বলা যায়। তো সেই হিসাবে আমার মনে হয় যে উপন্যাস আসলে সত্যি সাহিত্যের সেরা অংশ বা সাহিত্যের চূড়ান্ত রূপ। প্রবাসে থাকছেন, অনেক ব্যস্ত সময়, তারপরেও যে লিখছেন, কিভাবে সম্ভব হচ্ছে লেখাটাকে ধরে রাখা? আসলে মনে যদি চাহিদা থাকে, শখ থাকে বা নেশা থাকে, যে কোনো পরিবেশে যে কোনো অবস্থাতে সেটা করা যায়। যেহেতু আমার ছোটোবেলা থেকে আমি নিজেও খুব বই পড়তাম, তখন থেকে ভাবতাম যে এরকম বই আমি যদি সৃষ্টি করতে পারি, আমি যদি লিখতে পারি, আমার লেখাও যদি অনেকে পড়তে পারে, আমার মতো অনেকে যদি এইটাতে আনন্দ পায়, মনের চাহিদা মিটে, ক্ষুধা মিটে, তাহলে নিশ্চয়ই আমিও সার্থক হব জীবনে। তো সেই চিন্তা থেকে আমিও আজ থেকে 15 বছর আগে লেখা শুরু করলাম, এবং আমি মনে হচ্ছে যে একটা লেখার পরে যখন আমার উপন্যাসটা শেষ হয় তখন আমি একটা ভীষণ একটা আনন্দ, কল্পনার জগতে বা আনন্দের জগতে একটা সুখ অনুভূতি হয় মনের ভিতরে। সেই সুখটা আসলে ভাষায় বলে শেষ করা যাবে না, এবং মনে হয় যে আমি একটা কিছু সৃষ্টি করলাম, মনে হয় যে এটা আমার একটা সন্তানের মতো, যে আমার একটা সৃষ্ট জিনিস। তো সেই অনুপ্রেরণা থেকে, সেই আনন্দবোধ থেকে, সেই সুখবোধ থেকে আসলে সময়টা আমি খুঁজে বের করে নিই শত ব্যস্ততার মাঝেও। যখন একটা গল্প কিংবা উপন্যাস লেখা শেষ হয়, তারপর পরবর্তীতে যখন সেটাকে বই আকারে প্রকাশ করা হয়, তখন কি সেখানে অনেক বেশি সম্পাদনা করা হয়, কিংবা চিন্তায় মনে হয় যে না, এই জায়গাটা একটু পরিবর্তন করি, এভাবে করি, এটা কি হয়? প্রতিটি বই লেখার পরেই যখন বইটি আমি নিজে পড়ি, যখন এটা ছাপানো হয়, যেমন হয় যে এখানে আরেকটু সমৃদ্ধ করা যেত, এখানে আরেকটু পরিবর্তন করা যেত, এবং এখানে নতুন কিছু আইডিয়া ঢোকানো যেত, আমার মনে হয় যে এটা চিরন্তন, এটা থেকেই যাবে। মনে হয় যে এই উপন্যাসটা লিখে আমি মনে হয় সম্পূর্ণ পরিতৃপ্ত হলাম না, নিয়ে পরবর্তী যে উপন্যাসটা লিখবো সম্পূর্ণ পরিতৃপ্তভাবে লিখবো। কিন্তু আসলে আবার পরবর্তী উপন্যাসটা যখন আমি লিখি তখনও কিন্তু ওই একই অনুভূতি আসে যে না, মনে হয় যে আরও সময় নিয়ে লেখা উচিত ছিল, আরও সতর্কভাবে লেখা উচিত ছিল, বইটাকে আরও সমৃদ্ধ করা উচিত ছিল, এবং আরও জীবনের গভীর দর্শন দেওয়া উচিত ছিল, এবং জীবনের এলোমেলো চলার পথে বা আঁকাবাঁকা চলার পথগুলিকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা উচিত ছিল। আপনার কাছ থেকে আগামীতে আরও অনেক ভালো ভালো বইয়ের প্রত্যাশা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনটিভিকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।